হাসি ফুটে উঠল। তার চোখের মণিগুলো ক্রমশ ছোট হয়েছে। তার শরীর দিয়ে কেমন যেন এক প্রকারের ধোঁয়া বেরিয়ে চলেছে। বিভৎসতার মুখটা সবাই দেখে যেন ভয়ে জমে যেতে লাগলো। কেউ ভাবতেই পারেনি যে আজ তাদের সাথে এমন ঘটনা ঘটবে। আমি তোদের কাছেই আসছিলাম। রাস্তা দিয়ে আসার সময় বৃষ্টিটা খুব জোরে শুরু হলো, তাই আমি ওই বটগাছটার তলায় দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম। কিন্তু কিন্তু হঠাৎই গাছটার মাথায় জোর। সময়টা ছিল বর্ষাকাল। সন্ধ্যা নেমেছে। গ্রামের কোনো এক প্রান্তে একটা ছোট্ট ক্লাব ঘরের মধ্যে আড্ডা জমিয়ে বসেছে কিছু কলেজের পড়ুয়ার দল। দীপ, সূর্য, তুতুন ও লব, এই চার বন্ধু মিলে সপ্তাহ শেষে একজোট হয়ে আড্ডা দেয় এই ক্লাব ঘরে। পড়াশোনা থেকে একটু চাপমুক্ত হতে তারা প্রতি শনিবার সন্ধ্যাবেলায় এই ঘরে বসেই গল্প ঠাট্টা করে। তবে আজ তাদের মধ্যে সবাই উপস্থিত থাকলেও একজনের দেখা এখনো মেলেনি। কি ব্যাপার বলতো? দীপ এখন এসে পৌঁছালো না? ও তো সবার আগে এখানে আসে। তুতুন, একবার ফোন করে দেখতো, মনে হয় বৃষ্টিতে রাস্তায় আটকে পড়েছে। বাড়ি থেকে বেরোনোর সময় ওকে ফোন করেছিলাম, ও বললো ওর আসতে নাকি একটু দেরি হবে, তাই আরেকবার ফোন করেই তো দেখতে পারিস। আচ্ছা দাঁড়া, দেখছি আমি। তুতুন প্রায় 2 থেকে 3 বার দীপকে ফোন করলো, কিন্তু কোনোভাবেই কোনো উত্তর মিলল না। প্রতিবারই ফোনটা বেজে বেজে কেটে গেল। কিরে, কি হলো? না রে, অনেকবারই তো ফোনটা করলাম, কিন্তু কেউই ফোনটা তুললো না। আমার এবার কিন্তু চিন্তা হচ্ছে। আরে চিন্তা করিস না, ও ঠিক চলে আসবে। মনে হয় বাড়ি থেকে ফোন নিয়ে আসতে ভুলে গেছে। হঠাৎ আশেপাশে কোনো একটা গাছের মধ্যে জোরে একটা বাজ পড়ল। নিমেষে গাছটার মধ্যে আগুন ধরে গেল। গোটা এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল। চারিদিকটা ঢেকে গেল কালো অন্ধকারে। মাঝে মাঝে ঝোড়ো হাওয়া আর তার সাথে বৃষ্টির তাণ্ডব যেন প্রকৃতির কোনো বিপদের সংকেত দিতে শুরু করেছে এবার। এই যা, আজ মনে হয় কারেন্ট আসবে না। বাজটা আশেপাশে কোথাও একটা পড়েছে। ধুর, পুরো মুডটাই খারাপ হয়ে গেল। ওই দ্বীপটাও আজ এলো না, আর এদিকে কারেন্টটাও চলে গেল। এখন এই অন্ধকারে বসে বসে মশার কামড় খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। এই, কেউ একটা কিছু জ্বালার ব্যবস্থা কর দেখি। অন্ধকারে কোথায় কি থাকবে, বর্ষাকাল তার ওপর। দাঁড়া দাঁড়া, আমি দেখছি বলে লব অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে কোথা থেকে একটা বাতি খুঁজে পেল। হাওয়ার দাপটে দেশলাইটা জ্বলতে চাইল না। অনেকবার চেষ্টা করার পর কোনো রকমে সে বাতিটা জেলে মেঝের ওপর বসিয়ে দিল। এমন সময় ক্লাবের দরজাটায় কোটা টোকা পড়ল। কে, দীপ এলি নাকি? কিছুক্ষণ চুপ, তারপর দরজার ওপার থেকে উত্তর এলো। আমি দীপ, এই দরজাটা খোল, খুব ভিজে গেছি। হ্যাঁ, এই তো যাচ্ছি বলেই সে দরজাটা খুলে দিল। দেখলো দীপ ভিজে একেবারে সপসপ করছে। এ কি অবস্থা? এই দেখো কাণ্ড। আয় আয়, ভিতরে আয়। লব দীপকে ভিতরে ডেকে নিল, তারপর একটা গামছা তাকে মুছার জন্য দিল। থাক, এটা লাগবে না। কি আশ্চর্য, লাগবে না মানে? তুই তো একেবারে ভিজে চপচপ করছিস। এ না মুছলে যে এবার ঠান্ডা লেগে জ্বর আসবে। দীপ আবারও কিছুক্ষণ চুপ করে থাকলো, কোনো উত্তর দিল না। সে বাতির আলোটা টিমটিম করে জ্বলছিল, হাওয়ার দাপটে সেটাও ধপ করে নিভে গেল। ওহো, এই তুতুন জানলাটা দিয়ে দে তো, বারবার বাতিটা নিভে যাচ্ছে। এই বলে লব আবারও একটা ডেসলাই জ্বালাতে যাবে, এমন সময় একটা অদ্ভুত কথা বলল দীপ। আহ, থাক না, আবার কি দরকার বাতি জ্বালার? এই তো ভালোই তো আলো আছে ঘরের মধ্যে। সবাই তার কথা শুনে অবাক ছাড়া আর কিছুই হলো না। এই তোর কি বৃষ্টিতে ভিজে মাথাটা খারাপ হয়ে গেল নাকি? কি সব আউল তাউল কথা বলছিস বলতো? তখন থেকে ঘরের মধ্যে তুই আলো কোথায় দেখতে পাচ্ছিস? এবার বল দেখি, এই তোর কি হয়েছে? তখন থেকে ভুলভাল কথা বলে যাচ্ছিস। আর এত বৃষ্টিতে তুই ছিলি কোথায়? শুধু শুধু ভিজে ভিজে আসতে গেলি কেন? আবার আমি তোদের কাছে না আসে থাকতে পারলাম না। ভাবলাম যাবার আগে শেষবারের মতো তোদের সাথে দেখা করে যাই। ও, এবার বুঝেছি, তোর বাবার ব্যবসাটা ধরবি, তাই তো? তাই তুই মুম্বাই চলে যাচ্ছিস। তাও ভালো, তোর একটা হিল্লা হয়ে গেল। ও, এই জন্য সেই থেকে তোর মনটা খারাপ, তাই না?
আরে এত মন খারাপ করিস না, এই চিন্তা নেই, আমরা ঠিক তোর সাথে বছরে একবার হলেও দেখা করে আসবো। হ্যাঁ, কিন্তু ভাই একটা কথা বলছি, ওখানে গিয়ে আবার আমাদের ভুলে যাস না। কি রে, কি হলো? ওরকম করে তাকিয়ে আছিস কেন? এবার তন্ময় তাদের এমন কিছু বলল যেটা শুনে সবার মাথাটা যেন ঘুরে যেতে শুরু করলো। শোন, তোদেরকে একটা বিশেষ কথা বলার জন্য এখানে এসেছি। পুকুরের পাশের ওই পূর্ব দিকের পডকাস্টার নিচে আমার কিছু জিনিস পড়ে আছে। যদি পারিস তোরা সেগুলো একটু আমার বাড়ি পৌঁছে দিস ভাই। মানে কি বলছিস বলতো? কিছু যে বুঝতে পারছি না আমি। লব কথাটা বলা মাত্রই দীপের মুখে একটা হাসি ফুটে উঠল। তার চোখের মণিগুলো ক্রমশ ছোট হয়েছে, তার শরীর দিয়ে কেমন যেন এক প্রকারের ধোঁয়া বেরিয়ে চলেছে। বিভৎসতার মুখটা সবাই দেখে যেন ভয়ে জমে যেতে লাগলো। কেউ ভাবতেই পারেনি যে আজ তাদের সাথে এমন ঘটনা ঘটবে। ওরে ওরে, তোরা ভয় পাসনি রে, আমি তোদের কাছেই আসছিলাম। রাস্তা দিয়ে আসার সময় বৃষ্টিটা খুব জোরে শুরু হলো, তাই আমি ওই পডকাস্টার তলায় দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম। কিন্তু কিন্তু হঠাৎই গাছটার মাথায় জোরে একটা বাজ পড়লো, আর আমার এই অবস্থা হলো। ওই গাছটার নিচে এখনো আমার পোড়া শরীরটা পড়ে আছে যে। পারলে পারলে ওটা আমার বাড়ি পৌঁছে দিস। আমার এই শেষ অনুরোধটুকু রাখিস। আজকের পর থেকে তোদের সাথে আমার আর দেখা হবে না যে। আর হ্যাঁ, এই দুর্যোগে কোনোদিন তোরা বাড়ি থেকে বাইরে বেরোবি না, না হলে আমার মতো অবস্থা হবে যে তোদেরও। বাড়ি থেকে আমাকে বেরোতে বারণ করেছিল, কিন্তু কিন্তু আমি শুনিনি। বিদায় বন্ধুরা, এবার আমি চলি।